আচ্ছা, চলো আমরা শুরু করি। তাহলে লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, এবং জাস্ট আমি ছোট্ট করে একটু রিক্যাপ করে দিই যে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জির এই ডেরিভেশনটা অ্যাপ্লিকেবল ছিল এই কন্ডিশনে যে কোনো এয়ার রেজিস্ট্যান্স নেই। তার মানে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জির বেসিক কন্ডিশনটা হচ্ছে প্রিন্সিপালে কোনো রকম ডিসিপেটিভ ফোর্স এক্সিস্ট করবে না। কেন? ডিসিপেটিভ ফোর্স মানেই হচ্ছে কাইন্ড অফ ফ্রিকশান। ফ্রিকশান মানেই হচ্ছে দেয়ার উইল বি লস অফ এনার্জি। সেই কারণের জন্য আমাদের যখনই কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি ডিসকাস করতে বলবে, সব সময় কিন্তু মনে রাখবে এই স্টেটমেন্টটা যেন থাকে, ইন দ্য অ্যাবসেন্স অফ এনি ডিসিপেটিভ ফোর্সেস। এইটা যদি ডিসিপেটিভ ফোর্স যদি থাকে, তাহলে পরে কিন্তু সেক্ষেত্রে টোটাল এনার্জি কনজার্ভ থাকতে পারে, বাট মেকানিক্যাল এনার্জি উইল নট বি কনজার্ভ। কারণ ফ্রিকশানের এগেনস্টে ওয়ার্ক ডানের জন্য কিন্তু একটা এনার্জি লস হবে, যে লস্ট এনার্জিটা ইন জেনারেলি হিট এনার্জিতে কনভার্টেড হয়ে যাবে, কিছু কিছু কেসে সেটা লাইট এনার্জিতেও কনভার্টেড হয়, সাউন্ড এনার্জিতে কনভার্টেড হয়, এবং এই যে এনার্জি কনভার্সন হয়ে গেল, এখানে কিন্তু তুমি আর সেই এনার্জিটাকে কোনো রকমভাবেই সিস্টেমে পজিটিভ ওয়েতে কিন্তু পাবে না। সেই জন্য আমাদের মনে রাখতে হবে অ্যাবসেন্স অফ এনি ডিসিপেটিভ ফোর্সেস, এটা কিন্তু মাস্ট। সেই কারণের জন্যই আমরা এই ক্যালকুলেশন, এই ডেরিভেশনটার টাইমে আমরা বলেছিলাম যে উই হ্যাভ নেগলেক্টেড দ্য রেজিস্ট্যান্স অফ এয়ার অর এয়ার রেজিস্ট্যান্স। এটা আমরা ডিসকাস করেছিলাম লাস্ট ক্লাসে। এইবারে আমাদের কিছু তোমাদের কোয়েশ্চেন দেয়, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ এনার্জির রেসপেক্টে। আমরা ছোট্ট করে কয়েকটা এক্সাম্পল এগুলো ডিসকাস করে নিই। ট্রান্সফরমেশন অফ এনার্জি কীরকম? ধরো তোমাকে বললো একটা অবজেক্টকে তুমি একটা সার্টেন হাইট থেকে ফ্রিলি রিলিজ করলে, তার মানে দ্য বডি ইজ ফলিং ফ্রিলি ফ্রম এ সার্টেন হাইট। এবার বডিটার এই ডাউনওয়ার্ড জার্নিতে বডির একটা কোনো এনার্জি ডিক্রিজ করবে, সাইমালটেনিয়াসলি আরেকটা এনার্জি ইনক্রিজ করবে। কেউ বলতে পারবে যদি তুমি একটা সার্টেন হাইট থেকে একটা অবজেক্টকে রিলিজ করো আর অবজেক্টটা যদি ডাউনওয়ার্ড ডাইরেকশানে মুভ করে, তাহলে অবজেক্টের কোন এনার্জি ডিক্রিজ করবে আর কোন এনার্জি ইনক্রিজ করবে? কেউ বলতে পারবে? কেউ পারবে না? অবজেক্ট যত একটা সার্টেন হাইট থেকে গ্রাউন্ডের দিকে আসে, আমরা গ্রাউন্ডকে কি কনসিডার করেছিলাম পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেশনের সময়? রেফারেন্স লেভেল। তাহলে যত অবজেক্টটা রেফারেন্স লেভেলের দিকে চলে আসবে, তত অবজেক্টের পোটেনশিয়াল এনার্জি কমবে। কারণ আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম রেফারেন্স লেভেলে একটা অবজেক্টের পোটেনশিয়াল এনার্জি হচ্ছে 0। এবার একটা অবজেক্টকে তুমি যদি একটা সার্টেন হাইট থেকে রিলিজ করো, তাহলে অবজেক্টটা যত ডাউনওয়ার্ড ডাইরেকশানে মুভ করবে, তত ওর ভেলোসিটি ইনক্রিজ করবে। ভেলোসিটি ইনক্রিজ করা মানে কি? কাইনেটিক এনার্জি ইনক্রিজ করবে। তার মানে যখন একটা বডিকে আমরা অ্যালাউ করব টু ফল ফ্রিলি ফ্রম এ হাইট, ইট উইল লুজ পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড সাইমালটেনিয়াসলি ইট উইল গেন কাইনেটিক এনার্জি। এবার মজার ব্যাপার হচ্ছে, যতটা অ্যামাউন্ট অফ পোটেনশিয়াল এনার্জি লস্ট হবে, ঠিক ততটা অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জি গেন করবে বডিটা। তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জি ট্রান্সফর্মড হচ্ছে ইনটু কাইনেটিক এনার্জি অফ দ্য বডি। তাহলে এটা একটা কোয়েশ্চেন দেয়, কীরকম এনার্জি আমাদের ট্রান্সফরমেশনটা হয়? ট্রান্সফরমেশনটা হচ্ছে ফ্রম পোটেনশিয়াল টু কাইনেটিক। এটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে ধরা যাক তোমার কাছে একটা তোমার বো দেওয়া রয়েছে, একটা ধনুক আছে। তুমি যদি ওই ধনুকের মধ্যে একটা তীরকে লাগিয়ে, অ্যারোকে লাগিয়ে স্ট্রেচ করে অ্যারোটাকে রিলিজ করো, তাহলে কোন এনার্জি কোন এনার্জিতে কনভার্টেড হবে বা ট্রান্সফর্মড হবে?
যখন তুমি ওই অ্যারোটাকে বইয়ের মধ্যে লাগিয়ে সেটাকে স্ট্রেচ করছো, তখন ওই বইয়ের স্ট্রিংয়ের মধ্যে একটা ডিফরমেশন হচ্ছে, কারণ স্ট্রিংটা লেন্থে ইনক্রিজ করছে। তার মানে ওর মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি স্টোরড হবে। যেই মোমেন্টে তুমি রিলিজ করবে, অ্যারোটা ফরওয়ার্ড ডাইরেকশানে একটা হাই স্পিডে মুভ করা শুরু করবে। তার মানে অ্যারোটার মধ্যে একটা কাইনেটিক এনার্জি এসছে। তাহলে এখানে ওই যে তোমার বউটাকে বেন্ড করেছিলে, ধনুকটাকে বেঁকিয়ে রেখেছিলে স্ট্রেচ করে রেখে ওয়্যারটাকে, সেটার জন্য যে পোটেনশিয়াল এনার্জি স্টোরড হয়েছিল সেটা কনভার্টেড হলো বা ট্রান্সফর্মড হলো ইনটু কাইনেটিক এনার্জি অফ দ্যাট অ্যারো। তাহলে যদি কখনো 1 মার্কের কোয়েশ্চেন করে যে একটা বো যেটা বেন্ট রয়েছে তার কোন এনার্জিতে কনভার্টেড হয়, তখন তোমাদের আনসারটা কি হবে? আনসারটা হচ্ছে এরকম হবে যে দ্য পোটেনশিয়াল এনার্জি স্টোরড ইন এ বেন্ট বো ক্যান বি ট্রান্সফর্মড ইনটু কাইনেটিক এনার্জি অফ অ্যান অ্যারো। এবারে যখন গরমের টাইমে আমরা সামার সিজনে আমাদের রুমে ফ্যান সুইচ অন করি, ধরো তোমার সামনে একটা টেবিল ফ্যান রয়েছে, তাহলে টেবিল ফ্যানে একটা টাইপ অফ ট্রান্সফরমেশন অফ এনার্জি হচ্ছে। কীরকম ট্রান্সফরমেশন অফ এনার্জি হচ্ছে? টেবিল ফ্যানে ইলেকট্রিক এনার্জি কনভার্টেড হচ্ছে কাইনেটিক এনার্জিতে, কারণ ফ্যানের ব্লেডগুলো রোটেট করছে। তার সাথে দেখবে একটা সাউন্ড প্রডিউসড হয়, তাহলে সাউন্ড এনার্জিতে ট্রান্সফর্মড হচ্ছে। আর কি হয় দেখবে, ফ্যানটা তুমি যদি রান করাতে থাকো, তুমি দেখবে ফ্যানের মধ্যে কয়েলের জায়গাটা তুমি যদি টাচ করো ব্যাক সাইড অফ দ্যাট টেবিল ফ্যান, দেখবে জায়গাটা গরম হয়ে গেছে। তাহলে টেবিল ফ্যান কনভার্ট করছে ইলেকট্রিক্যাল এনার্জিকে ইনটু মেকানিক্যাল কাইনেটিক এনার্জি, হিট এনার্জি, সাউন্ড এনার্জি। এবারে এই হিট এনার্জি আর সাউন্ড এনার্জি, এটা মেকানিক্যাল এনার্জির থেকে যদি তুমি কম্পেয়ার করো তাহলে পরে অনেকটাই কম। যে অ্যামাউন্ট অফ মেকানিক্যাল কাইনেটিক এনার্জি প্রডিউসড হচ্ছে তার থেকে এই দুটো এনার্জি অনেক কম। কিন্তু তা সত্ত্বেও এন্টায়ার ইলেকট্রিক এনার্জি কিন্তু মেকানিক্যাল কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে না, কিছুটা অ্যামাউন্ট অফ হিট এনার্জি আর সাউন্ড এনার্জি হয়ে যাচ্ছে বলে এটাকে আমরা লস অফ এনার্জি হিসাবে কনসিডার করি। এখানে কিন্তু কমপ্লিট ট্রান্সফরমেশন হলো না। তাহলে তোমাকে যদি বলা হয় যে একটা টেবিল ফ্যান কোন টাইপ অফ এনার্জিকে কী টাইপ অফ এনার্জিতে কনভার্ট করে, তাহলে তোমার আনসার হবে টেবিল ফ্যান ইলেকট্রিক্যাল এনার্জিকে কাইনেটিক এনার্জি, হিট এনার্জি অ্যান্ড সাউন্ড এনার্জিতে কনভার্ট করে। ক্লিয়ার হলো? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তোমাদের বাড়িতে এখন অবশ্য কারোর বাড়িতেই থাকে না, কিন্তু আগে আমাদের বাড়িতে ফিলামেন্ট বাল্ব ছিল তো, যেখানে তোমার ইয়েলো কালারের লাইট তৈরি হতো, যেটাকে বলা হয় ইনক্যান্ডেসেন্ট বাল্ব। তুমি যদি একটা ইলেকট্রিক বাল্ব কীরকম যার মধ্যে ফিলামেন্ট আছে সেটাকে যদি সুইচ অন করো, তাহলে কি হয়, বাল্বের ফিলামেন্টের মধ্যে হিউজ অ্যামাউন্টে হিট এনার্জি প্রডিউসড হয় এবং আলটিমেটলি ফিলামেন্টটা গ্লো করে। তাহলে যখন আমরা একটা ইলেকট্রিক বাল্বকে সুইচ অন করছি, ইলেকট্রিক এনার্জিটা কিসে কনভার্টেড হচ্ছে? ইলেকট্রিক এনার্জিটা তোমার কনভার্টেড হচ্ছে ইনটু লাইট এনার্জি অ্যান্ড হিট এনার্জি। এবার হিট এনার্জিটা সারাউন্ডিংয়ে ডিসিপেট করছে, তার মানে কি হিট এনার্জি রিলিজড হচ্ছে, তার মানে এটা একটা লস। ইলেকট্রিক এনার্জি কনভার্টেড হচ্ছে বা ট্রান্সফর্মড হচ্ছে ইনটু লাইট এনার্জি অ্যান্ড হিট এনার্জি, কিন্তু যেহেতু হিট এনার্জি ডিসিপেটেড হয়ে যাচ্ছে সারাউন্ডিংয়ে, সেই কারণের জন্য আমরা এটাকে একটা লস হিসাবে কনসিডার করব। তাহলে যদি তোমাকে বলে ইলেকট্রিক বাল্ব, যখন একটা ইলেকট্রিক বাল্ব গ্লো করছে কীরকম ট্রান্সফরমেশন অফ এনার্জি হচ্ছে, ইলেকট্রিক্যাল এনার্জি ট্রান্সফর্মড হচ্ছে ইনটু তোমার লাইট এনার্জি অ্যান্ড হিট এনার্জি। আমরা তোমার কালী পুজোর সময়তে দিওয়ালিতে ফায়ার ক্র্যাকার বার্ন করি। যখন ফায়ার ক্র্যাকার বার্ন করো তখন কেমিক্যাল এনার্জি কনভার্টেড হচ্ছে হিট এনার্জিতে, লাইট এনার্জিতে, সাউন্ড এনার্জিতে এবং
যে ধরনের ফায়ার ক্র্যাকার মুভ করে ইগনাইট করলে, তাহলে সেখানে একটা মেকানিক্যাল এনার্জি, দ্যাট ইজ মেকানিক্যাল কাইনেটিক এনার্জিও কিন্তু তোমার কনভার্সানটা হচ্ছে। তাহলে তোমাকে যদি কোয়েশ্চেন করা হয় যে একটা ফায়ার ক্র্যাকার, তাকে যদি আমরা বার্ন করি, তাহলে ডিউরিং দ্য বার্নিং অফ ফায়ার ক্র্যাকার কী টাইপ অফ এনার্জি, কী টাইপ অফ এনার্জিতে ট্রান্সফর্মড হচ্ছে, তাহলে তোমার আনসার হবে কেমিক্যাল এনার্জি ট্রান্সফর্মড হচ্ছে ইনটু হিট এনার্জি, লাইট এনার্জি, মেকানিক্যাল এনার্জি অ্যান্ড সাউন্ড এনার্জি। এই বেসিক কিছু এক্সাম্পলগুলো মনে রাখবে, এখান থেকে 1 মার্কের কোয়েশ্চেন আসে। তাহলে ট্রান্সফরমেশন অফ এনার্জি ক্লিয়ার হয়েছে সবার কাছে? সবাই বুঝতে পেরেছ? সবার কাছে ক্লিয়ার তো? একটু রেসপন্স করো, না হলে পরে আমি কি করে বুঝবো যে তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে আমরা কি করব, আমাদের এবারে কনসিডার করতে হবে পাওয়ার। পাওয়ার কিভাবে আমরা ক্যালকুলেট করব? ধরো তুমি আর তোমার বন্ধু দুজনে মিলে একটা কোনো অবজেক্টকে সাপোজ গ্রাউন্ডের থেকে এইচ হাইট রাইজ করাচ্ছ, সাপোজ 5 মিটার রাইজ করাচ্ছ। তুমি ওই অবজেক্টটাকে গ্রাউন্ড থেকে 5 মিটার রাইজ করাতে, তোমার হাইট রাইজ করাতে সাপোজ টাইম নিয়েছো সে 40 সেকেন্ডস। তোমার একজন বন্ধু সেম অবজেক্টকে গ্রাউন্ড থেকে 5 মিটার হাইটে লিফট করাতে টাইম নিয়েছে সে 35 সেকেন্ডস। তাহলে পরে বলতে পারো তোমার আর তোমার বন্ধুর মধ্যে কার পাওয়ার বেশি? আমি আরেকবার রিপিট করছি, তোমাদের দুজনের কাছেই সেম অবজেক্ট দেওয়া হয়েছে, আইডেন্টিক্যাল অবজেক্ট, এবং দুজনেই গ্রাউন্ড থেকে অবজেক্টটাকে লিফট করছো আপ টু এ হাইট সে 5 মিটার্স। তুমি নিয়েছো 40 সেকেন্ডস, তোমার বন্ধু নিয়েছে 35 সেকেন্ড। তাহলে পরে তোমাদের দুজনের মধ্যে কার পাওয়ার বেশি? কেউ আনসার দিতে পারবে এই কোয়েশ্চেনটার? কোনো আনসার, কোনো আইডিয়া কার পাওয়ার বেশি হবে? তোমার হবে না তোমার বন্ধুর হবে? বন্ধুর হবে স্যার। কেন বন্ধুর হবে। কেন বন্ধুর হবে? সে টাইমটা কম নিল। টাইমটা কম নিল, তার মানে ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, এই একটা ফ্যাক্টর আলটিমেটলি পাওয়ার বলে যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা সেটাকে ডিটারমিন করছে। তার মানে পাওয়ার বলতে কি বোঝায়? তুমি যখন একটা অবজেক্টকে লিফট করছো, তখন তো তুমি ফোর্স দিয়ে অবজেক্টকে তোমার লিফট করছো। তাহলে ওয়ার্ক ডানটা কে করছে? তোমার অ্যাপ্লাইড ফোর্স, তার মানে আলটিমেটলি তুমি করছো। তাহলে পাওয়ার মানে হচ্ছে একটা ফোর্স যে রেটে ওয়ার্ক পারফর্ম করবে, তার মানে পার ইউনিট টাইমে যতটা অ্যামাউন্ট অফ ওয়ার্ক ওই ফোর্সটা পারফর্ম করবে, সেটাকেই আমরা বলবো পাওয়ার ডেলিভার্ড বাই দ্য ফোর্স। তাহলে আমাকে যদি পাওয়ারের ডেফিনেশান বলে, তাহলে পাওয়ারের ডেফিনেশান হচ্ছে দ্য রেট অ্যাট হুইচ ওয়ার্ক ইজ ডান বাই এনি ফোর্স ইজ কল্ড দ্য পাওয়ার ডেলিভার্ড বাই দ্য ফোর্স। পাওয়ারকে অনেক সময় কিন্তু অ্যাক্টিভিটিও বলা হয়। তাহলে পরে যদি আমাকে পাওয়ারের ইন ওয়ার্ডস এই যে স্টেটমেন্টটাকে আমাকে ফ্রেম করতে বলে, তাহলে পরে আমার ইন ওয়ার্ডস ফ্রেমিং অফ দ্য স্টেটমেন্ট কি হবে? ফ্রেমিং অফ দ্য স্টেটমেন্ট এই কেসে আমাদের যেটা হবে সেটা হচ্ছে এইটা, পাওয়ার ইজ ইকুয়াল টু রেট অফ ডুইং ওয়ার্ক, তার মানে ওয়ার্ক বাই টাইম। এই অবধি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে পাওয়ারের দুটো টাইপ আছে। একটা টাইপ হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, আর আরেকটা টাইপ হচ্ছে অ্যাভারেজ পাওয়ার। যদি তোমাকে কখনো জিজ্ঞাসা করা হয় হোয়াট ইজ অ্যাভারেজ পাওয়ার, তাহলে পরে কি আনসার দেবে? অ্যাভারেজ পাওয়ার হচ্ছে যে অ্যাভারেজ রেটে ওয়ার্কটা পারফর্ম হয়েছে, সেটাই হচ্ছে আমার অ্যাভারেজ পাওয়ার। এবার অ্যাভারেজ রেটে মানে কি?
তার মানে এখানে আমাকে এক্স্যাক্টলি মাইনিউটলি জানতে হবে না যে ওয়ার্ক ডান কোন টাইমে কতটা হয়েছে এটসেট্রা এটসেট্রা। আমাকে দেখতে হবে টোটাল কতটা ওয়ার্ক পারফর্ম হয়েছে এবং এই ওয়ার্কটা পারফর্ম করতে টোটাল কতটা টাইম লেগেছে। তার মাঝখানে ওয়ার্কটা ইউনিফর্মলি হয়েছে না নন ইউনিফর্মলি হয়েছে এগুলো আমার জানার কোনো দরকার নেই। আমি শুধু দেখব হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান অ্যান্ড হোয়াট ইজ দ্য টোটাল টাইম টেকেন। তাহলে টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান আর টোটাল টাইম টেকেনের যে রেশিওটা আমি পাবো সেই রেশিওটাই আমাকে আলটিমেটলি দেবে হচ্ছে অ্যাভারেজ পাওয়ার। তাহলে ইন জেনারেল অ্যাভারেজ পাওয়ার মানে হচ্ছে যে অ্যাভারেজ রেটে ওয়ার্কটা পারফর্মড হয়েছে বা ওয়ার্ক ডান হয়েছে। আর সেটা আমি কিভাবে পাবো? সেটা আমি পাবো ফ্রম দ্য রেশিও অফ টোটাল ওয়ার্ক ডান অ্যান্ড টোটাল টাইম। তাহলে পরে আমাকে যদি ডিফাইন করতে বলে হোয়াট ইজ অ্যাভারেজ পাওয়ার, তাহলে অ্যাভারেজ পাওয়ার ইজ দ্য অ্যাভারেজ রেট অ্যাট হুইচ ওয়ার্ক ইজ ডান। এইটা হচ্ছে ডেফিনেশান। আর কিভাবে পাচ্ছি? ফ্রম দ্য রেশিও অফ টোটাল ওয়ার্ক ডান অ্যান্ড টোটাল টাইম। তাহলে আমি যদি পি অ্যাভারেজকে রিপ্রেজেন্ট করতে চাই ইন টার্মস অফ তোমার এক্সপ্রেশন বা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, তাহলে পরে আমার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা কি দাঁড়াবে? আমার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা দেখো এইরকম একটা ইকুয়েশন পাবো, পি অ্যাভারেজ টোটাল ওয়ার্ক ডান বাই টোটাল টাইম টেকেন। এবার টোটাল টাইমকে আমরা ডেল্টা টি লিখি আর টোটাল ওয়ার্ক ডানকে ডেল্টা ডাব্লিউ লিখি। তাহলে আলটিমেটলি কিন্তু সেই একই ইকুয়েশন তুমি পাচ্ছ। ইকুয়েশনের লজিক কিন্তু চেঞ্জ হবে না, শুধু রিপ্রেজেন্টেশন অফ ইকুয়েশনটা চেঞ্জ করবে। দেখো ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে আমাদের যদি আরেকটা টাইপ অফ পাওয়ারকে ডিফাইন করতে বলে সেটার নাম হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। ইনস্ট্যান্ট মানে হচ্ছে একটা মুহূর্ত বা একটা মোমেন্ট। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার মানে কোনো একটা মোমেন্টে তুমি যদি রেট অফ ওয়ার্ক ডান বাই এ ফোর্স ক্যালকুলেট করতে পারো তাহলে সেটাই তোমাকে দেবে পাওয়ার অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট অফ দ্যাট ফোর্স। পাওয়ার অ্যাট এনি ইনস্ট্যান্ট মানেই হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। তার মানে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার তোমাকে টোটাল কোনো টাইম ইন্টারভেলের রেসপেক্টে ক্যালকুলেট করলে হবে না, তোমাকে ক্যালকুলেট করতে হবে প্রত্যেকটা ইনস্ট্যান্টের জন্য। তাহলে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় হোয়াট ইজ দ্য ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, তাহলে আমার ডেফিনেশনটা কি হবে? রেট অফ ডুইং ওয়ার্ক। রেট অফ ডুইং ওয়ার্ক মানে ওয়ার্ক ডান পার ইউনিট টাইম বাই এ ফোর্স অ্যাট এ গিভেন ইনস্ট্যান্ট। এই জায়গাটা হচ্ছে ইম্পর্টেন্ট যখন আমাকে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারকে ডিফাইন করতে বলছি। কোনো একটা ইনস্ট্যান্টে বা কোনো একটা মোমেন্টে ওয়ার্ক ডান পার ইউনিট টাইমের যে ভ্যালুটা তুমি পাবে সেটাই হচ্ছে ওই মোমেন্ট বা ওই ইনস্ট্যান্টের পাওয়ার, অ্যান্ড দ্যাট ইজ দ্য ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে এই পাওয়ারকে আমরা তো ওয়ার্ক ডান পার ইউনিট টাইম দিয়ে রিপ্রেজেন্ট করলাম। পাওয়ারকে ফোর্স অ্যান্ড ভেলোসিটির টার্মে রিপ্রেজেন্ট করা যায়। কিভাবে রিপ্রেজেন্ট করব? ধরো আমি কনসিডার করছি এটা হচ্ছে, আমি ধরো এটার নাম দিলাম এক্সপ্রেশন অফ পাওয়ার ইন টার্মস অফ ফোর্স অ্যান্ড ভেলোসিটি। আমি এই ক্যালকুলেশনটা করার জন্য কনসিডার করছি পাওয়ার কনস্ট্যান্ট। পাওয়ার কনস্ট্যান্ট মানে হচ্ছে ওয়ার্ক ডানটা কনস্ট্যান্ট। তাহলে আমি যদি কনসিডার করি আওয়ার অ্যাপ্লাইড ফোর্স ইজ ইকুয়াল টু এফ, খুব ভালো কথা। ফোর্স যখন অ্যাপ্লাইড হবে তখন অবজেক্টের একটা ডিসপ্লেসমেন্ট হবে। তাহলে পরে আমরা যদি কনসিডার করি ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি, এটা ইজ ইকুয়াল টু আমি কনসিডার করলাম এস। আমরা এই ওয়ার্ক পাওয়ার এনার্জির ফার্স্ট ক্লাসে
একটা ওয়ার্ক ডানের জেনারেল ফর্মুলাকে ডিফাইন করেছিলাম, ডাব্লু ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা, যেখানে আমি বলেছিলাম থিটা হচ্ছে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের ইন্টারনাল অ্যাঙ্গেল। তাহলে পরে আমি এবারেও কনসিডার করছি ইন্টারনাল অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু থিটা। আর কনসিডার করো ওয়ার্ক ইজ ডান ফর এ টাইম ইন্টারভেল দ্যাট ইজ ইকুয়াল টু টি, টি টাইম ধরে ওয়ার্ক ডানটা হয়েছে। তাহলে পরে যদি ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে একটা ইন্টারনাল অ্যাঙ্গেল এক্সিস্ট করে, তাহলে হোয়াট উইল বি দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স? ওয়ার্ক ডান বাই দ্য অ্যাপ্লাইড ফোর্স। আমাদের কাছে অলরেডি একটা রেডি রেফারেন্স ইকুয়েশন আছে, সেটা আমরা সবাই জানি, দ্যাট ইজ ডাব্লু ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। খুব ভালো কথা। তাহলে সো পাওয়ার ডেলিভার্ড বাই দ্য ফোর্স কি হবে? পি উইল বি ইকুয়াল টু ডাব্লু ডিভাইডেড বাই টি। এবার ডাব্লুর জায়গাতে তোমরা এই এফ এস কস থিটা অ্যাপ্লাই করে দাও। তাহলে ডাব্লুর জায়গায় তোমরা যদি এফ এস কস থিটা অ্যাপ্লাই করো, তাহলে ইকুয়েশনটা কি হবে? ইকুয়েশনটা হবে দেখো ডাব্লু ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা ডিভাইডেড বাই টি। এই অবধি তোমাদের কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে এই ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাই করে লিখি। অর পি ইজ ইকুয়াল টু এফ কস থিটাকে সেপারেট করে নাও, ইনটু আমরা এটাকে লিখতে পারি এস বাই টি। এস বাই টি মানে ডিসপ্লেসমেন্ট পার ইউনিট টাইম। ডিসপ্লেসমেন্ট পার ইউনিট টাইম মানে কি? ভেলোসিটি। তার মানে আমার এই ইকুয়েশনটা হয়ে গেল এফ কস থিটা ইন্টু ভি। দেখো ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? এবার এটাকে যেই মোমেন্টে একটু রিঅ্যারেঞ্জ করে লিখবে, তখন দেখো আমাদের কাছে ইকুয়েশনটা হয়ে গেল এফ ভি কস থিটা। আমরা এই ইকুয়েশনটাকে বক্স করে দিই। তাহলে আমরা পাওয়ারকে যখন রিপ্রেজেন্ট করছি, তখন আমাদের কাছে ইন টার্মস অফ ফোর্স অ্যান্ড ভেলোসিটি পাওয়ারের রিপ্রেজেন্টেশনটা হয়ে গেল পি ইজ ইকুয়াল টু এফ ইন্টু ভি ইন্টু কস থিটা। তাহলে এই যে পাওয়ারের এক্সপ্রেশনের মধ্যে থিটা বলে, এই থিটাটা তাহলে কি বলবে? আমরা যখন ওয়ার্ক ডান বলেছিলাম, তখন আমরা থিটাকে বলেছিলাম অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। পাওয়ারের কেসে আমাকে এটা বলতে হবে অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ভেলোসিটি। ফোর্স, ভেলোসিটি বোথ আর ভেক্টরস। পাওয়ার স্কেলার কোয়ান্টিটি, কারণ ওয়ার্ক ডানকে তুমি টাইম দিয়ে ডিভাইড করছো। ওয়ার্ক ডান স্কেলার কোয়ান্টিটি, তাহলে ওয়ার্ক ডানকে যখন তুমি টাইম দিয়ে ডিভাইড করছো, টাইম ইজ অলসো এ স্কেলার কোয়ান্টিটি। তাহলে স্কেলার বাই স্কেলার, দ্যাট মিনস ইট ইজ অলওয়েজ এ স্কেলার। তাহলে পাওয়ার স্কেলার। এবার তোমাদের আমি বলেছিলাম যে যখন দুটো স্কেলার কোয়ান্টিটির মধ্যে আমরা দুটো ভেক্টর কোয়ান্টিটির মধ্যে আমরা ডট প্রোডাক্ট পারফর্ম করি, তখন তার রেজাল্ট আমাকে দেয় হচ্ছে স্কেলার ভ্যালু। তার মানে আমাকে যদি কখনো জিজ্ঞাসা করে হোয়াট ইজ দ্য ভেক্টর নোটেশন অফ পাওয়ার, তখন আমাকে এই যে এফ ভি কস থিটা ইকুয়েশনটা লিখেছি, এটাকে আমাকে ভেক্টরের ফর্মে লিখতে হবে। তাহলে পরে আমি যদি এটাকে ভেক্টরের ফর্মে লিখতে চাই, তাহলে ইকুয়েশনটা কি হবে? ডট প্রোডাক্ট বিটুইন ফোর্স ভেক্টর অ্যান্ড ভেলোসিটি ভেক্টর। তাহলে ইন ভেক্টর নোটেশন আমি এখানে ইকুয়েশনে কি লিখব? এই ইকুয়েশনটা পি ইজ ইকুয়াল টু এফ ভেক্টর ডট ভি ভেক্টর। এটা মনে রাখবে, অনেক সময় 1 মার্কের কোয়েশ্চেনে ভেক্টর রিপ্রেজেন্টেশনটা করতে বলে। এই দুটো ভেক্টরের আমরা ডট প্রোডাক্ট ক্যারি আউট করছি। তাহলে ডট প্রোডাক্ট ক্যারি আউট করলে পরে আমরা দেখতে পাচ্ছি আমার কাছে একটা স্কেলার কোয়ান্টিটি আসছে, দ্যাট ইজ পাওয়ার। এই ক্যালকুলেশনটা তোমাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করবে কস থিটার ভ্যালু 0 হবে না প্লাস হবে না মাইনাস হবে।
তাহলে একই রকমভাবে পাওয়ার পজিটিভ হবে না জিরো হবে না নেগেটিভ হবে কি করে পাবো? প্রথম কন্ডিশন হচ্ছে ইফ দ্য অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে পরে কস থিটা ইজ ইকুয়াল টু কত হবে? কস 0 ডিগ্রির ভ্যালু +1, তার মানে কস থিটা উইল বি ইকুয়াল টু +1। তাহলে কস থিটা যদি +1 হয় তাহলে পরে পাওয়ার পি ইজ ইকুয়াল টু হবে ক্যাপিটাল এফ ভি ইন্টু +1, তার মানে পি ইজ ইকুয়াল টু এফ ভি। এবার এফ ভিটার মধ্যে দেখো পজিটিভ সাইন রয়েছে, তার মানে আমরা কি বলবো? পজিটিভ পাওয়ার। এটা হলো থিটা যদি 0 ডিগ্রি হয়, তার মানে যে ডাইরেকশানে ফোর্স অ্যাপ্লাই করেছো অবজেক্টের মোশনটাও হচ্ছে ফোর্সের ডাইরেকশানে, মানে ফোর্স অ্যান্ড ভেলোসিটি দে আর প্যারালাল টু ইচ আদার অ্যান্ড আর ইন দ্য সেম ডাইরেকশন। নেক্সট কন্ডিশন কি? যদি ফোর্স অ্যান্ড ভেলোসিটি ভেক্টর এরা যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মানে কি? ফোর্স অ্যান্ড ভেলোসিটি আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তাহলে যেই মোমেন্টে থিটা 90 ডিগ্রি হবে আমরা এটা সবাই জানি কস 90-র ভ্যালু হচ্ছে 0। তাহলে কস 90 যদি 0 হয় তাহলে পরে আমরা কি পাবো? পি ইজ ইকুয়াল টু এফ ভি মাল্টিপ্লাইড বাই 0। তাহলে তুমি 0 দিয়ে যখনই কোনো কিছু মাল্টিপ্লাই করবে তখন তোমার আলটিমেট রেজাল্ট হচ্ছে 0, তার মানে এটা হচ্ছে 0 পাওয়ার। আর লাস্ট পার্ট, যদি ফোর্স অ্যান্ড ভেলোসিটি অপোজিট টু ইচ আদার হয়, ফোর্স ধরো ডান দিকে, অবজেক্ট মুভ করছে বাঁ দিকে, বা ফোর্স ধরো আপওয়ার্ড, অবজেক্ট মুভ করছে ডাউনওয়ার্ড, তাহলে পরে ফোর্স আর ভেলোসিটি এদের ইন্টারনাল অ্যাঙ্গেলের ভ্যালু কত হবে? ইন্টারনাল অ্যাঙ্গেলের ভ্যালু হবে 180 ডিগ্রি। তাহলে যখন থিটা ইজ ইকুয়াল টু 180 হবে তখন আমরা বলবো ফোর্স অ্যান্ড ভেলোসিটি আর অ্যান্টি প্যারালাল। অ্যান্টি প্যারালাল মানে হচ্ছে অপোজিট টু ইচ আদার। কস 180 ডিগ্রির ভ্যালু কত কেউ বলতে পারবে? এটা তোমাদের অনেকবার আমি বলেছি ক্লাস করানোর সময়তে। 2 পাই। কস 180 ডিগ্রির ভ্যালু কি করে 2 পাই হবে বাবা? 2 পাই মানে তো 360 ডিগ্রি রেডিয়ানের টার্মে। আর যদি রেডিয়ান টার্মে বলে তাহলে পরে তো সেক্ষেত্রে 2 পাই হচ্ছে 2 × 3.14। কস 180 ডিগ্রির ভ্যালু হচ্ছে -1। এগুলো এটা ভুলে গেলে চলবে না, এটা মনে রাখতে হবে। কস 180 ডিগ্রি হচ্ছে -1। তাহলে কস 180 ডিগ্রি যদি -1 হয় তাহলে তোমার এই ইকুয়েশানে যদি পুট করো তাহলে কি হবে? এফ বি ইন্টু -1, তাহলে পরে ইকুয়েশানটা কি হয়ে গেল? -FV। তাহলে পাওয়ার এখানে হয়ে গেল নেগেটিভ। তার মানে যখন ফোর্স আর ভেলোসিটি অপোজিট টু ইচ আদার হবে তখন তাদের করেসপন্ডিং পাওয়ারটা হবে নেগেটিভ পাওয়ার। এই তিনটে কন্ডিশন তোমাদের সবার কাছে ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, এবার ডাইমেনশনাল ফর্মুলা, ডাইমেনশনাল ফর্মুলা অফ পাওয়ার কি করে পাবো? আমাদের মেন ইকুয়েশন হচ্ছে পাওয়ার ইজ ইকুয়াল টু ওয়ার্ক বাই টাইম। তাহলে ওয়ার্কের ডাইমেনশনাল ফর্মুলাকে যদি আমি টাইমের ডাইমেনশনাল ফর্মুলা দিয়ে ডিভাইড করে দিই তাহলেই আমি পাবো হচ্ছে পাওয়ার। তো তোমার ডাইমেনশনাল ফর্মুলা। এবার ওয়ার্কের ডাইমেনশনাল ফর্মুলা কি ছিল? ওয়ার্কের ডাইমেনশনাল ফর্মুলা ছিল mL²T-3 উইদিন তোমার কি তোমার কি বলে mL²T-2 উইদিন থার্ড ব্র্যাকেট, তাকে তুমি টি দিয়ে ডিভাইড করবে। তাহলে পরে আমার পাওয়ারের ফর্মুলাটা কি হবে? তাহলে পাওয়ারের ডাইমেনশনাল ফর্মুলা হবে পি ইজ ইকুয়াল টু ফোর্সের ডাইমেনশনাল ফর্মুলা। ফোর্সের ডাইমেনশনাল ফর্মুলা হচ্ছে mL²T⁻² ডিভাইডেড বাই ডাইমেনশনাল ফর্মুলা অফ টাইম। তাহলে mL²T⁻²কে তুমি যদি আরেকবার টি দিয়ে ডিভাইড করো
টি টু দি পাওয়ার মাইনাস টুকে টি দিয়ে ডিভাইড করলে কত হবে, টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। তাহলে পরে আমার ডাইমেনশনাল ফর্মুলা অফ পাওয়ার হয়ে যাবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। এটা হচ্ছে ডাইমেনশনাল ফর্মুলা অফ পাওয়ার। ক্লিয়ার হয়েছে সবার কাছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এইবার হচ্ছে ইউনিটস অফ পাওয়ার। ওয়ার্কের আমরা দুটো টাইপ অফ ইউনিটস দেখেছিলাম, অ্যাবসোলিউট ইউনিট, গ্র্যাভিটেশনাল ইউনিট। অ্যাবসোলিউট ইউনিটের মধ্যে এসআই সিজিএস, গ্র্যাভিটেশনাল ইউনিটের মধ্যে এসআই সিজিএস। ঠিক একই রকমভাবে ইউনিটস অফ পাওয়ারেরও দুটো ক্যাটেগরি থাকবে। নাম্বার ওয়ান হচ্ছে অ্যাবসোলিউট ইউনিটস অফ পাওয়ার। ও সরি, দাঁড়াও, অ্যাবসোলিউট ইউনিটস অফ পাওয়ার। এবার অ্যাবসোলিউট ইউনিটস অফ পাওয়ার কি কি হয়? যদি আমরা এসআই সিস্টেমকে কনসিডার করি তাহলে অ্যাবসোলিউট ইউনিট অফ পাওয়ার হচ্ছে ওয়াট, যেটাকে আমরা ক্যাপিটাল ডাব্লু দিয়ে ডিনোট করি। যদি আমরা সিজিএস সিস্টেম অফ ইউনিটসকে কনসিডার করি তাহলে পরে এর কোনো শর্ট ফর্ম নেই। সিজিএস ইউনিটের একটাই টার্ম, সেটা হচ্ছে আর্ক পার সেকেন্ড। এবার কোয়েশ্চেন হচ্ছে 1 ওয়াট তুমি কখন পাবে, বা 1 ওয়াটের ডেফিনেশন কি হবে? ওয়ার্ক ডানের এসআই সিস্টেমে অ্যাবসোলিউট ইউনিট হচ্ছে জুল। তার মানে আমাদের কন্ডিশন হচ্ছে যদি ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু হয় 1 জুল, টাইম টেকেন যদি ইজ ইকুয়াল টু হয় 1 সেকেন্ড, যদি এই দুটো কন্ডিশন স্যাটিসফাইড হয় দেন পাওয়ার ইজ সেট টু বি 1 ওয়াট। এই 1 ওয়াট মানে হচ্ছে ওয়াট ইজ অ্যাকচুয়ালি, যদি তুমি ব্রেক করে লেখো, 1 জুল পার সেকেন্ড। ওয়াটও যা, জুল পার সেকেন্ডও তাই। তাহলে পরে আমি যদি ম্যাথামেটিক্যালি লিখি তাহলে আমাকে কি লিখতে হবে? ম্যাথামেটিক্যালি আমার ইকুয়েশনটা দাঁড়াবে এই রকম, 1 ওয়াট ইজ ইকুয়াল টু 1 জুল পার সেকেন্ড, দ্যাট ইজ ইকুয়াল টু 1 জে সেকেন্ড ইনভার্স। তাহলে ওয়াট না দিয়ে জুল পার যদি সেকেন্ড দেয় তার মানে বুঝবে সেটা বেসিক্যালি 1 ওয়াট বা ওয়াটকে ডিফাইন করছে। এই যে ইকুয়েশনটা লিখলাম এটাকে তুমি যদি সিম্পল ওয়েতে বলো তার মানে কি, যদি কোনো একটা ফোর্স 1 সেকেন্ডে 1 জুল অফ ওয়ার্ক পারফর্ম করতে পারে তাহলে সেই ফোর্সটা যে অ্যামাউন্ট অফ পাওয়ার ডেলিভার করবে সেটাই হচ্ছে 1 ওয়াট। ক্লিয়ার হলো কিনা বলো, সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, বাকিরা বুঝতে পেরেছো? এবারে আমি পুরো ব্যাপারটাকে সিজিএসে নিয়ে চলে যাচ্ছি। সিজিএসে যদি আমার কনসিডারেশন হয়, আমি যদি কনসিডার করি ডাব্লু ইজ ইকুয়াল টু 1 আর্ক, টাইম হচ্ছে আগের বারের মতো সেম 1 সেকেন্ড, যদি এটা হয় তাহলে পরে পাওয়ার উইল বি 1 আর্ক পার সেকেন্ড। এর কোনো শর্ট ফর্ম নেই। তার মানে কথাটা হচ্ছে 1 সেকেন্ডে 1 আর্ক অ্যামাউন্ট অফ ওয়ার্ক যদি কোনো ফোর্স পারফর্ম করে তাহলে পাওয়ার ডেলিভার্ড বাই দ্যাট ফোর্স হবে 1 আর্ক পার সেকেন্ড। এবার অনেক সময় তোমাকে কোয়েশ্চেন দিতে পারে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ওয়াট অ্যান্ড আর্ক পার সেকেন্ড অর 1 ওয়াট অ্যান্ড আর্ক পার সেকেন্ড। তাহলে আমার এই ইকুয়েশনটা থেকে আমি স্টার্ট করব। আমি ইকুয়েশনটা কপি করে নিলাম, 1 ওয়াট ইজ ইকুয়াল টু, এটা বাদ দাও, 1 জুল ডিভাইডেড বাই 1 সেকেন্ড। এবার বলো 1 জুল সমান কত আর্গ? এটা আমরা ওয়ার্ক ডানের সময় করে এসছি। 1 জুল ইজ ইকুয়াল টু কত আর্গ? যদি আমি 1 জুলকে কনভার্ট করি ইনটু আর্গে, কে বলবে? এটা খুব বেসিক ফর্ম, মানে রিলেশন, এ তোমরা ক্লাস 9-10-এও পড়েছো। 1 জুল হচ্ছে 10 টু দি পাওয়ার অফ 7 আর্গ।
ডিভাইডেড বাই 1 সেকেন্ড। এবার আর্ক বাই সেকেন্ড পেয়ে গেলাম, 10⁷কে 1 দিয়ে ডিভাইড করলে 10⁷ থাকে, তাহলে পরে আমার এইটা হচ্ছে 10⁷ আর্ক (2⁻⁻1). দিস ইজ দ্য রিলেশন বিটুইন 1 ওয়াট অ্যান্ড আর্ক পার সেকেন্ড। ক্লিয়ার হয়েছে সবার কাছে? সবাই বুঝতে পেরেছো? স্যার। হ্যাঁ স্যার। এবার হচ্ছে গ্র্যাভিটেশনাল ইউনিটস অফ পাওয়ার। অ্যাবসোলিউট ইউনিট অফ ওয়ার্ক, তার থেকে পেয়েছি অ্যাবসোলিউট ইউনিট অফ পাওয়ার। তাহলে গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ওয়ার্ক থেকে আমরা পাবো গ্র্যাভিটেশনাল ইউনিট অফ পাওয়ার। এবার যদি আমরা এসআই সিস্টেমে গ্র্যাভিটেশনাল ইউনিট অফ পাওয়ারকে কনসিডার করি, সেটার নাম হচ্ছে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে এসআই সিস্টেমে গ্র্যাভিটেশনাল ইউনিট অফ পাওয়ার। আর যদি সিজিএস সিস্টেমে যাই, তাহলে কিলোগ্রামের জায়গায় হয়ে যাবে গ্রাম, সেন্টিমিটার মিটারের জায়গায় চলে আসবে সেন্টিমিটার পার সেকেন্ড। এবার কেন এটা হলো, তার কারণ একটু চিন্তা করে দেখো। কিলোগ্রাম মিটার এটা ছিল হচ্ছে গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ওয়ার্ক ইন তোমার এসআই সিস্টেম, আর গ্রাম সেন্টিমিটার ছিল তোমার সিজিএস সিস্টেমে গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ওয়ার্ক। সেটাই আমার এখানে কাজে লাগছে। তাহলে পরে আমার যদি এরকম কন্ডিশন হয়, ইফ ডাব্লু ইজ ইকুয়াল টু 1 কিলোগ্রাম মিটার, যদি এই কন্ডিশনটা হয়, আর টাইম ইজ ইকুয়াল টু, টাইম সবসময়তেই মনে রাখবে 1 সেকেন্ড হতে হবে। যদি টাইম ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড হয়, তাহলে আমরা পাওয়ারের যে ভ্যালুটা পাবো, সেই পাওয়ারটা হবে পাওয়ার ইজ সেট টু বি 1 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। তার মানে আমি যদি এটাকে সিম্পল ওয়েতে লিখি 1 কেজি মিটার পার সেকেন্ড, তাহলে জিনিসটা এরকম দাঁড়াবে। সবাই দেখো ভালো করে, 1 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে 1 কেজি মিটার পার সেকেন্ড ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে ওয়ার্ক ডান, দ্যাট ইজ 1 কেজি মিটার ডিভাইডেড বাই 1 সেকেন্ড। এবার আমি বারবার করে তোমাদের একটা কথা বলেছি, গ্র্যাভিটেশনাল ইউনিটে আমরা কখনো নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে পারি না। তার জন্য আমাদের গ্র্যাভিটেশনাল ইউনিটকে কনভার্ট করতে হয় ইনটু অ্যাবসোলিউট ইউনিট। 1 কেজি মিটার অফ ওয়ার্ককে যদি আমরা অ্যাবসোলিউট ইউনিট, তার মানে জুলে কনভার্ট করি, তাহলে সেই কনভার্সানের ভ্যালুটা কত হবে, এটা তোমাদের আমি ওয়ার্ক ডান পড়ানোর সময় বলেছিলাম। সেই ভ্যালুটা হচ্ছে 9.8 জুলস। আর 1 সেকেন্ড আগের বারের মতনই 1 সেকেন্ড রইল। জুল পার সেকেন্ড মানেই হচ্ছে ওয়াট, তাহলে পরে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, জুল সেকেন্ড মাইনাস 1, দ্যাট ইজ ইকুয়াল টু 9.8 ওয়াট। তার মানে 1 কেজি মিটার পার সেকেন্ড ইজ ইকুয়াল টু 9.8 ওয়াট। তাহলে নিউমেরিক্যাল প্রবলেমে যদি কেজি মিটার পার সেকেন্ড ইউনিটে থাকে, 9.8 দিয়ে মাল্টিপ্লাই করবে, যে ভ্যালুটা দেওয়া থাকবে অটোমেটিক্যালি ওটা তোমার ওয়াটে কনভার্টেড হয়ে যাবে। ক্লিয়ার হলো সবার কাছে? হ্যাঁ স্যার। এবারে যদি আমি সিজিএসে করি, তাহলে এবার আমার ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু হয়ে যাবে 1 গ্রাম সেন্টিমিটার। তাহলে ওয়ার্ক ডান হচ্ছে 1 গ্রাম সেন্টিমিটার। টাইম ইজ এগেন ইকুয়াল টু 1 সেকেন্ড। তাহলে আমার কাছে পাওয়ার কি হবে, পাওয়ার উইল বি সেট টু বি 1 গ্রাম, জাস্ট এ সেকেন্ড, 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এবারে আমি যদি এই ফর্মটাকে কপি করে একটু লিখি, তাহলে আমার একটু টাইমটা সেভ হবে। আমি কপি করে লিখছি, দেখো ভালো করে। তাহলে আমার এখানে 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ডের জায়গায় হয়ে গেল
সরি কিলোগ্রাম মিটার পার সেকেন্ডের জায়গায় হলো গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এইখানে কি হবে, এখানে হবে গ্রাম 1 গ্রাম সেন্টিমিটার ডিভাইডেড বাই 1 সেকেন্ড। এবার গ্রাম সেন্টিমিটার হচ্ছে ওয়ার্কের সিজিএস সিস্টেমে গ্র্যাভিটেশনাল ইউনিট, এটাকে আমি কনভার্ট করব সিজিএস সিস্টেমের অ্যাবসোলিউট ইউনিটে। তার মানে গ্রাম সেন্টিমিটারকে কনভার্ট করতে হবে ইনটু আর্ক। যদি আমরা গ্রাম সেন্টিমিটারকে কনভার্ট করি ইনটু আর্ক, তাহলে তার ভ্যালুটা হচ্ছে 980 আর্ক। তাহলে 980 আর্ক ডিভাইডেড বাই 1 সেকেন্ড। তাহলে আমাদের কাছে আলটিমেটলি যে রিপ্রেজেন্টেশনটা আমরা পেলাম, যে কনভার্সনটা আমরা পেলাম, দ্যাট ইজ 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড ইজ ইকুয়াল টু 980 আর্ক পার সেকেন্ড। তাহলে যদি গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ডে কোনো ভ্যালু দেওয়া থাকে নিউমেরিক্যাল প্রবলেমে, 980 দিয়ে মাল্টিপ্লাই করে দেবে, তাহলে গ্র্যাভিটেশনাল থেকে অ্যাবসোলিউট ইউনিটে কনভার্ট হয়ে যাবে। তাহলে একটা জিনিস তোমাদের ছোট করে বলে দিই, 1 কেজি মিটার পার সেকেন্ড পাওয়ার মানে কি? তার মানে হচ্ছে যদি একটা কোনো ফোর্স 1 সেকেন্ডে 1 কিলোগ্রাম মিটার অফ ওয়ার্ককে পারফর্ম করতে পারে, তাহলে যে পাওয়ারটা ওই ফোর্স ডেলিভার করবে দ্যাট ইজ 1 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। ঠিক একই রকমভাবে 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড এই পাওয়ারটা কখন হবে? যদি কোনো একটা ফোর্স 1 সেকেন্ডে 1 গ্রাম সেন্টিমিটার অফ ওয়ার্ক পারফর্ম করতে পারে, তাহলে ওই ফোর্সটা যে পাওয়ারকে ডেলিভার করছে তাকে আমরা বলবো 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। এগুলো হলো আমাদের অ্যাবসোলিউট ইউনিট, গ্র্যাভিটেশনাল ইউনিট অফ পাওয়ার। এবার আরও একটা পার্ট আছে যেটাকে আমরা বলি প্র্যাকটিক্যাল ইউনিটস অফ পাওয়ার। প্র্যাকটিক্যাল ইউনিটস অফ পাওয়ারের মধ্যে 3টে পাওয়ারকে আমরা ইন জেনারেল বলে থাকি। একটা হচ্ছে কিলোওয়াট, যেটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি স্মল কে ক্যাপিটাল ডাব্লু। একটা হচ্ছে মেগাওয়াট, যেটাকে আমরা ক্যাপিটাল এম ক্যাপিটাল ডাব্লু দিয়ে রিপ্রেজেন্ট করি। আর আরেকটা আছে হচ্ছে হর্স পাওয়ার। তোমরা যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছো বা মেশিনারি পার্টে আছো, তারা এই হর্স পাওয়ার টার্মটার সঙ্গে রিলেটেড আশা করি, তাই তো? হর্স পাওয়ার শুনেছো তো এই টার্মটা? কেউ শোনোনি কোনোদিন? বাড়ি হ্যাঁ স্যার শুনেছি। শুনেছি। হ্যাঁ। আর মেগাওয়াট এটাও শুনেছো। দেখবে তোমার আগে যেরকম যখন আমাদের ইয়ে থাকতো, কি বলে, কি বলবো, যখন আমাদের তোমার ওই বিভিন্ন সময় ধরো যখন আমাদের ইলেকট্রিসিটি ডেফিসিয়েন্সি হয়, দেখবে এত মেগাওয়াট ইলেকট্রিসিটি ডেফিসিয়েন্সি হয়েছে, এটা বলে এত মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি, সেই মেগাওয়াট। এবার কোয়েশ্চেন হচ্ছে কিলোওয়াটের সাথে ওয়াটের কি রিলেশান, মেগাওয়াটের সাথে ওয়াটের কি রিলেশান, আর হর্স পাওয়ারের সঙ্গে ওয়াটের কি রিলেশান? প্রথম যদি আমরা বলি 1 কিলো ওয়াটকে আমি কনভার্ট করতে চাই, সে ওয়াট, প্রথমে আমরা ওয়াটে কনভার্ট করতে চাইছি, তাহলে 1 কিলোওয়াট ইজ ইকুয়াল টু, কিলো থেকে যদি আমরা নর্মালে আসি, গ্রামে আসি, তাহলে কি হয় 1000 হয়। তার মানে এটাও হবে বেসিক্যালি 1000। তাহলে 1 কিলোওয়াট ইজ ইকুয়াল টু 1000 ওয়াট। 1000 ওয়াট মিনস 10 টু দি পাওয়ার 3 ওয়াটস। এটা হচ্ছে 1 কিলোওয়াট ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 3 ওয়াট। যদি মেগা হয়, কেউ বলতে পারো 1 মেগা সমান কত ওয়াট হবে? 1 MW ইজ ইকুয়াল টু, কিলো মিনস 10 টু দি পাওয়ার 3, মেগা মিনস 10 টু দি পাওয়ার 6। তার মানে 1 মেগাওয়াট ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 6 ওয়াট। লাস্ট হচ্ছে 1 হর্স পাওয়ার। 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু, মনে রাখবে এটা অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে 746 ওয়াট। এটা একটা তোমার এফপিএস সিস্টেম, যেটা ফুট পাউন্ড সিস্টেম, যেটা ব্রিটেনে ইউজড হতো। এখন আস্তে আস্তে এফপিএস সিস্টেম অবসলিট হয়ে যাচ্ছে, কিন্তু হর্স পাওয়ার এইটা কিন্তু আমাদের এখনও প্র্যাকটিক্যাল ইউনিট হিসাবে প্রচুর জায়গাতে ইউজড হয়।
এই তিনটে রিলেশন কিন্তু মনে রাখবে। দিজ আর দ্য প্র্যাকটিক্যাল ইউনিটস অফ পাওয়ার। ঠিক আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইটা হয়ে গেল আমাদের ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারটা কমপ্লিট। এবারে আমি তোমাদের ইউনিট 5-এর ফ্লুইড পার্টটা কমপ্লিট করে দিয়েছি আগেই। আমাদের ইউনিট 5-এ আরেকটা চ্যাপ্টার রয়েছে যেটা হচ্ছে সলিড। তাহলে আমরা এই সলিডের পার্টটা যেটা আমাদের পড়তে হবে তার নাম হচ্ছে ইলাস্টিসিটি। তাহলে আমরা এবার চলে যাচ্ছি ইউনিট 5-এ। ইউনিট 5-এর নাম কি ছিল? ইউনিট 5-এর নাম ছিল প্রপার্টিজ অফ ম্যাটার। এবার এটা হচ্ছে তোমাদের ইউনিট 5-এর ফার্স্ট পার্ট। আমরা এর আগে সারফেস টেনশন, হাইড্রোডিনামিক্স, ভিসকোসিটি এগুলো সবটা পড়ে ফেলেছি, ওটা হয়ে গেছে আমাদের। এইটা পড়লে আমাদের ইউনিট 5 কমপ্লিট। তারপর আমাদের শুধু বাকি থাকবে ইউনিট 4, তাহলেই আমাদের সিলেবাস ডান। তাহলে প্রপার্টিজ অফ ম্যাটারে আমাদের আজকে যে পার্টটা আমি তোমাদের খানিকটা বলে দিচ্ছি এখন, এটা দেখে নাও, বাকিটা আমি আবার নেক্সট দিনকে কমপ্লিট করে দেবো। ইলাস্টিসিটি চ্যাপ্টারটা পড়ার আগে আমাদেরকে, ধরো আমি এখানে যা কিছু পড়বো পুরোটা সলিড, এখানে কোনো লিকুইড বা গ্যাস নিয়ে কিছু পড়ছি না। সলিড মানে কি? সলিড মানে হচ্ছে এটা একটা ম্যাটারের এমন স্টেট যে স্টেটের মধ্যে ওই ম্যাটারের ভিতরে যে অ্যাটমস মলিকিউলসগুলো রয়েছে তারা তাদের নিজেদের পজিশানে স্ট্রংলি হেল্ড রয়েছে, কারণ তাদের মধ্যে এক্সট্রিমলি লার্জ ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশান কাজ করছে, এবং তার জন্য একটা সলিডের ডেফিনিট শেপ থাকে, ভলিউম থাকে। তুমি যদি একটা সলিড সাবস্টেন্সকে, সবচেয়ে ভালো বলা উচিত রিজিড বডি, কিন্তু রিজিড বডি বলে তো প্র্যাকটিক্যালি কিছু তুমি পাবে না। কোনো রিজিড বডি হচ্ছে একটা হাইপোথিটিক্যাল তোমার কনসিডারেশন, ওরকম কোনো বডি তোমার ইন রিয়েলিটি এক্সিস্ট করে না। কিন্তু আমরা এখানে আমাদের জিনিসটা সিম্পলিফিকেশনের জন্য বলছি, সলিড বা রিজিড বডি হচ্ছে এমন টাইপ অফ এ বডি যার ইনসাইডে যে কোনো দুটো পার্টিকেলের মধ্যে যা সেপারেশন সেটা এক্সটার্নাল ফোর্সের আন্ডারে কখনো চেঞ্জ করবে না। এটা হওয়া উচিত অ্যাকচুয়ালি রিজিড বডির কেসে। সলিডের কেসে আমরা এটা এই এক্সটেনশনটা ধরে নিচ্ছি ফর সিম্পলিসিটি। এবারে কিছু কিছু অবজেক্ট আছে, মেটিরিয়াল আছে, যাদেরকে তুমি ফোর্স অ্যাপ্লাই করলে তারা, তোমার যত বেশি ফোর্সই অ্যাপ্লাই করো না কেন, এটা থিওরিটিক্যালি বলছি, তারা এই ফোর্সের এগেনস্টে নিজেদের শেপ সাইজকে মেনটেন করে রাখে। তার মানে তুমি তাদের শেপ সাইজ চেঞ্জ করতে পারছো না, তার মানে তুমি তাদেরকে ডিফর্ম করতে পারছো না। আবার কিছু কিছু অবজেক্ট আছে যাদের তুমি শেপ সাইজ খুব ইজিলি চেঞ্জ করে দিচ্ছ, খুব অল্প অ্যামাউন্টের ফোর্স অ্যাপ্লাই করেও। কিন্তু যেই মোমেন্টে তুমি ফোর্সটাকে রিলিজ করছো তখনই আসল ব্যাপারটা স্টার্ট হবে। ব্যাপারটা কি হবে? আমরা দেখব অবজেক্ট ইন জেনারেল যখনই অ্যাপ্লাইড ফোর্সটা উইথড্রন হয় ও ওর অরিজিনাল শেপ সাইজকে রিগেন করে বা রিগেন করার একটা টেন্ডেন্সি শো করে। এই ফেনোমেননটা থেকে ইলাস্টিসিটি টার্মটা ডেভেলপ করেছে। তাহলে এই যে টোটাল পার্টটা পড়তে গেলাম, যেটুকু আমরা এখন দেখলাম, সেখানে আমরা কি দেখলাম? আমরা একটা অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করছি, কিছু অবজেক্ট ডিফর্মড হবে না, কিছু অবজেক্ট ডিফর্মড হবে। তাহলে এখানে যে ফোর্সটা নিয়ে আমরা ডিল করছি, ওয়ার্ক পাওয়ার এনার্জিতে ফোর্সটা তুমি অ্যাপ্লাই করেছিলে, সেখানে বডির শেপ সাইজ চেঞ্জ হয়নি, কোনো ডিফরমেশন হয়নি। বডিটা কি হয়েছিল? একটা প্লেস থেকে আরেকটা প্লেসে ডিসপ্লেসড হয়েছিল, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে। কিন্তু ডিফর্মিং ফোর্স মানে মনে রাখতে হবে, এই ফোর্সের জন্য বডির কিন্তু কোনো ডিসপ্লেসমেন্ট হবে না। এই ফোর্সটা কি করবে? বডির মধ্যে একটা শেপ আর সাইজকে চেঞ্জ করবে। বডির শেপ আর সাইজ চেঞ্জ করা মানে কি? ওই বডির ভিতরে যে মলিকিউলসগুলো আছে সেই মলিকিউলগুলো ফোর্স অ্যাপ্লাই করার আগে যে যে পজিশানে ছিল, ডিফর্মিং ফোর্স অ্যাপ্লাইড হলে মলিকিউলসগুলো
তাদের ওই পজিশান থেকে অন্য কোনো পজিশানে শিফটেড হয়েছে, এটা হয়েছে উইদিন দ্য মেটেরিয়াল। এই কারণের জন্য বডির মধ্যে কোনো মোশন বা বডির কোনো ট্রান্সলেটারি মোশন এক্সিকিউটেড হচ্ছে না, যা হচ্ছে বডির ভিতরে যে মলিকিউলসগুলো রয়েছে তাদের একটা চেঞ্জ ইন রিলেটিভ পজিশান হচ্ছে। যে ফোর্স এই জিনিসকে প্রডিউস করে সেই ফোর্সের নাম হচ্ছে ডিফর্মিং ফোর্স। তার মানে আমরা যদি এটাকে আরেকটু অন্যভাবে বলি তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, একটা বডির উপর তুমি ফোর্স অ্যাপ্লাই করলে, বডিটা তোমার ফোর্সটা ওই বডির ভিতরে যে মলিকিউলসগুলো আছে, অ্যাটমস মলিকিউলস আছে, তাদের মধ্যে যে ডিস্টেন্স, তার মানে ইন্টার অ্যাটমিক স্পেসিং বা ইন্টার মলিকুলার যে ডিস্টেন্স, সেইটাকে চেঞ্জ করলো, কিন্তু বডির এখানে কোনো ডিসপ্লেসমেন্ট হলো না। এই টাইপ অফ ফোর্স হচ্ছে আমাদের ডিফর্মিং ফোর্স। এই ধরনের ফোর্স যখন তুমি অ্যাপ্লাই করবে, একটা রাবার ব্যান্ডকে তুমি স্ট্রেচ করছো, তাহলে রাবার ব্যান্ডের লেন্থ চেঞ্জ হচ্ছে। তুমি একটা অবজেক্টকে কম্প্রেস করছো, ভলিউম কমে যাচ্ছে, তার মানে ভলিউম চেঞ্জ করছে। তুমি একটা অবজেক্টকে এমনভাবে ফোর্স অ্যাপ্লাই করছো যেখানে অবজেক্টের ভলিউম চেঞ্জ হচ্ছে না কিন্তু শেপ চেঞ্জ হচ্ছে। তাহলে ডিফর্মিং ফোর্সের জন্য একটা বডির লেন্থ চেঞ্জ হতে পারে, ভলিউম চেঞ্জ হতে পারে, শেপ চেঞ্জ হতে পারে। এবারে কতটা এই চেঞ্জ হবে, কতটা ডিফরমেশন হবে, এটা ডিপেন্ড করবে যে বডিটার উপর তুমি ফোর্সটা অ্যাপ্লাই করছো সেই বডিটা যে মেটেরিয়ালের তৈরি তার নেচারের উপর, এবং তুমি যে ডিফর্মিং ফোর্সটা অ্যাপ্লাই করেছো তার অ্যামাউন্ট বা ম্যাগনিটিউডের উপর। তাহলে ডিফর্মিং ফোর্স মানে কি, যে অ্যাপ্লাইড ফোর্স বডির মধ্যে কোনো মোশন প্রডিউস করে না কিন্তু বডির ভিতরে যে মলিকিউলস বা অ্যাটমস আছে তাদের পজিশন চেঞ্জ করায়, তার মানে ইন্টার অ্যাটমিক স্পেসিং বা ইন্টার মলিকুলার স্পেসিংকে চেঞ্জ করায়, সেই ফোর্সকে আমরা বলি হচ্ছে ডিফর্মিং ফোর্স। সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? সবাই বুঝতে পেরেছো? তাহলে আমি যেটা তোমাদের এতক্ষণ ধরে বললাম ডিফর্মিং ফোর্স, তাহলে ডিফর্মিং ফোর্স বেসিক্যালি হচ্ছে যেটা তোমাদের আমি বললাম সেটা এখানে লিখে দিলাম। এটা দুটো স্টেটমেন্ট আছে, আমি দুটো স্টেটমেন্টকে দুটো ডিফারেন্ট সেন্টেন্সে করে দিলাম। এটা হচ্ছে আমাদের যেটা তোমাদের বললাম আমি সেটাই জাস্ট স্টেটমেন্টের ফর্মে লেখা। এইবার আমাদের কিছু প্রপার্টিজ পড়তে হবে, যে প্রপার্টিগুলোকে আমরা বলি হচ্ছে ইলাস্টিক প্রপার্টিজ অফ ম্যাটার। এবার ইলাস্টিক প্রপার্টিজ অফ ম্যাটারের মধ্যে ইলাস্টিক প্রপার্টিজ অফ ম্যাটার এর মধ্যে ফার্স্ট যেটা আমরা পড়ব সেটার নামে হচ্ছে, এই পার্টের নাম ইলাস্টিসিটি। নাও হোয়াট ইজ ইলাস্টিসিটি? তুমি একটা বডির উপর ফোর্স অ্যাপ্লাই করলে, ডিফর্মিং ফোর্স, এখানে যা পড়বো ডিফর্মিং ফোর্স, বডিটার শেপ সাইজ চেঞ্জ হলো, তুমি ডিফর্মিং ফোর্সকে উইথড্র করলে, আর ফোর্স অ্যাপ্লাই করছো না। এবারে যে প্রপার্টির জন্য ওই বডিটা যেটা ডিফর্মড হয়েছে সে এর অরিজিনাল শেপ সাইজকে রিগেন করে বা রিগেন করার টেন্ডেন্সি শো করে, সেই প্রপার্টিটার নাম হচ্ছে ইলাস্টিসিটি। কেউ কিছু জিজ্ঞাসা করবে? কেউ কিছু জিজ্ঞাসা করবে? আচ্ছা, তাহলে আমি আরেকবার রিপিট করছি। ইলাস্টিসিটি কি? ইলাস্টিসিটি হচ্ছে তুমি একটা অবজেক্টের, একটা বডির উপর ফোর্স অ্যাপ্লাই করলে, তোমার ফোর্সের জন্য বডিটার শেপ সাইজ চেঞ্জ হলো, তার মানে বডিটা ডিফর্মড হলো। তুমি তোমার অ্যাপ্লাইড ফোর্সকে উইথড্র করলে, তাতে তুমি যদি দেখো বা তুমি যখনই উইথড্র করবে বডিটা ওর অরিজিনাল শেপ সাইজকে আইদার রিগেন করবে বা রিগেন করার টেন্ডেন্সি দেখাবে। যে প্রপার্টির জন্য ও রিগেন করবে বা রিগেন করার টেন্ডেন্সি শো করবে ওর অরিজিনাল শেপ এবং সাইজ, সেই প্রপার্টিটার নাম হচ্ছে ইলাস্টিসিটি। কখন ও রিগেন করবে বা রিগেন করার টেন্ডেন্সি শো করবে?
যখন তুমি অ্যাপ্লাইড ফোর্সটাকে উইথড্র করে নিয়েছো, রিমুভ করে নিয়েছো। তাহলে আমাদের যদি বলে যে ডিফাইন ইলাস্টিসিটি, তখন আমাদের ডেফিনেশন হচ্ছে এইটা, হচ্ছে আমার ডেফিনেশন। দ্য প্রপার্টি অফ ম্যাটার by virtue of which a body tends to regain its original shape and size after the removal of deforming force। যখন ডিফর্মিং ফোর্সটা তুমি উইথড্র করে নিয়েছো, তখন যে প্রপার্টির জন্য ও অরিজিনাল শেপ সাইজকে রিগেন করছে বা রিগেন করার টেন্ডেন্সি শো করছে, দ্যাট ইজ ইলাস্টিসিটি। প্রত্যেকটা সলিডের ইলাস্টিসিটি প্রপার্টি আছে। যে অবজেক্টের ইলাস্টিসিটি বা যে বডির ইলাস্টিসিটি যত বেশি, সে তত বেশি টেন্ডেন্সি শো করবে অরিজিনাল শেপ সাইজকে রিগেন করার, যখন তুমি ডিফর্মিং ফোর্সটাকে উইথড্র করে নিয়েছো। এই ইলাস্টিক প্রপার্টি কিন্তু সমস্ত সলিডের জন্য সেম নয়। যখনই তুমি সলিডকে চেঞ্জ করবে, এই ইলাস্টিক প্রপার্টিও কিন্তু চেঞ্জ করবে। তার মানে মনে রাখতে হবে, ইলাস্টিক প্রপার্টি ডিফার করবে ফ্রম সলিড টু সলিড। যদি এক্সাম্পল হিসাবে চিন্তা করো, স্টিল ভেরি ইলাস্টিক। কেন ভেরি ইলাস্টিক? তার কারণ হচ্ছে, দেখা গেছে যে তুমি যদি লার্জ ফোর্স অ্যাপ্লাই করো স্টিলের উপর, স্টিল কিন্তু সবসময়তেই তার অরিজিনাল যে শেপ সাইজ সেটাকে কিন্তু রিগেন করে অলমোস্ট। তাই জন্য স্টিলের ইলাস্টিসিটি ভেরি হাই। ক্লিয়ার হলো কিনা বলো? ইলাস্টিসিটি টার্মটা ক্লিয়ার হলো? ডেফিনেশনটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? হোয়াট ইজ ইলাস্টিসিটি? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে প্লাস্টিসিটি। এটা হচ্ছে ইলাস্টিসিটির ঠিক উল্টো। তুমি ডিফর্মিং ফোর্স উইথড্র করলে, অবজেক্টটা অরিজিনাল শেপ সাইজকে রিগেন করলো না বা করার কোনো টেন্ডেন্সি দেখালো না, তাহলে যে প্রপার্টির জন্য এই ঘটনাটা ঘটে, সেই প্রপার্টিটার নাম হচ্ছে প্লাস্টিসিটি। তাহলে ইলাস্টিসিটির ঠিক অপোজিট হচ্ছে প্লাস্টিসিটি। ইলাস্টিসিটি প্রপার্টির জন্য ডিফর্মিং ফোর্স উইথড্র হয়ে যাবার পর বডি অরিজিনাল শেপ সাইজকে রিগেন করে বা রিগেন করার টেন্ডেন্সি শো করে। প্লাস্টিসিটি প্রপার্টির জন্য রিমুভাল অফ ডিফর্মিং ফোর্সের পর বডি অরিজিনাল শেপ সাইজকে রিগেন করার কখনো চেষ্টা করে না। ঠিক আছে? এবারে এই ইলাস্টিসিটি প্রপার্টির উপর ডিপেন্ড করে বডিকে তিনটে পার্টে, সলিডকে তিনটে পার্টে আমরা ক্লাসিফাই করি। প্রথমটার নাম হচ্ছে পারফেক্টলি রিজিড বডি। এটা হচ্ছে আইডিয়াল সিনারিও। আইডিয়াল মানে হচ্ছে যেটা থিওরিতে এক্সিস্ট করে, প্র্যাকটিক্যালি যাকে আমরা কখনো পাই না, যেটা সম্ভব নয়। পারফেক্টলি রিজিড বডি মানে কি? পারফেক্টলি রিজিড বডি মানে হচ্ছে বডির উপর তুমি যদি অলমোস্ট ইনফাইনাইট ফোর্সও অ্যাপ্লাই করো, বডির শেপ এবং সাইজের মলিকুলার লেভেলে কোনো চেঞ্জ হবে না। তার মানে বডির শেপ এবং সাইজ ফিক্সড থাকবে, সে তুমি ওর উপর যত লার্জ ফোর্সই অ্যাপ্লাই করো না কেন। চিন্তা করে দেখো, এই রকম কিন্তু তোমার সিচুয়েশান বা এরকম এক্সাম্পল আমাদের রিয়েল লাইফে কিন্তু নেই। তাহলে তুমি যদি আমাকে বলো, তাহলে স্যার রিয়েল লাইফে আমরা কি কোনো অবজেক্টকে পারফেক্টলি রিজিড বডি হিসাবে কনসিডার করতে পারি না? আমরা কনসিডার করতে পারি নিয়ারলি পারফেক্টলি রিজিড বডি। তারা কারা? ডায়মন্ড আর গ্লাস। কেন? গ্লাসের উপর তুমি যদি ফোর্স অ্যাপ্লাই করো, গ্লাসটা দেখবে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, ব্রিটলনেস আছে, কিন্তু গ্লাসকে তুমি ডিফর্ম করতে পারবে না, গ্লাস ভেঙে যাবে। আর ডায়মন্ড তো হচ্ছে হার্ডেস্ট সাবস্টেন্স। তাহলে পারফেক্টলি রিজিড বডি আইডিয়াল কেন? কারণ এরকম কোনো বডি তুমি এই ইউনিভার্সে প্র্যাকটিক্যালি পাবে না, যার উপর তুমি যত স্ট্রং ফোর্সই অ্যাপ্লাই করো না কেন, ওর শেপ এবং সাইজের কোনো চেঞ্জ হবে না। তার মানে মলিকুলার লেভেলেও কোনো চেঞ্জ হবে না। এই ধরনের অবজেক্টকে আমরা বলি, বা বডিকে আমরা বলি পারফেক্টলি রিজিড বডি। ক্লিয়ার হয়েছে সবার কাছে? হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে পারফেক্টলি
ইলাস্টিক বডি, এই পারফেক্টলি ইলাস্টিক বডি এটাও হচ্ছে আইডিয়াল, এটাও তুমি পাবে না। কেন পাবে না? তার কারণ হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক বডি কাদেরকে বলছে? বডির উপর ফোর্স অ্যাপ্লাই করেছো, বডিটা ডিফর্মড হয়ে আছে, ফোর্সটা তুমি রিমুভ করলে, রিমুভ করার সঙ্গে সঙ্গে তুমি দেখবে ইমিডিয়েটলি ওই বডিটা ওর অরিজিনাল শেপ এবং সাইজকে কমপ্লিটলি রিগেন করলো। যদি এরকম বডি হয় সেই বডিকে আমরা বলি পারফেক্টলি ইলাস্টিক বডি। এবার এরকম কোনো বডি তুমি পাবে না যেখানে একটা বডিকে ডিফর্ম করার পর তুমি যখন ডিফর্মিং ফোর্সটাকে রিমুভ করছো, বডিটা তার অরিজিনাল শেপ সাইজকে কমপ্লিটলি রিগেন করছে। তার মানে ফোর্স অ্যাপ্লাই করার আগে ওই বডির ভিতরে অ্যাটমস মলিকিউলসগুলো যে যে পজিশানে ছিল, ফোর্সটা উইথড্র করার পর ওই অ্যাটমস মলিকিউলসগুলো এক্স্যাক্টলি আগের পজিশানে ফিরে এসছে, তবেই কমপ্লিট রিগেন হবে শেপ আর সাইজের, যেটা প্র্যাকটিক্যালি কোনো দিন হয় না। তুমি হয়তো খালি চোখে দেখতে পাচ্ছ না বডিটার শেপ সাইজ কমপ্লিটলি রিগেন, তোমার মনে হচ্ছে খালি চোখে দেখে যে বডিটা শেপ সাইজ কমপ্লিটলি রিগেন করেছে, কিন্তু আমরা যদি মলিকুলার রিজিয়ানে গিয়ে প্রত্যেকটা অ্যাটম বা মলিকিউলের ফোর্স অ্যাপ্লাই করার আগের পজিশান আর ফোর্সটা অ্যাপ্লাই করার পর রিমুভ করার পর তারপরের পজিশানগুলোকে যদি মেজার করি, আমরা দেখব মলিকুলার লেভেলে কিন্তু চেঞ্জ হয়েছে। তাই জন্য পারফেক্টলি ইলাস্টিক বডি এটাও কোনোদিন ইন রিয়েলিটি পসিবল নয়, এটাও একটা আইডিয়াল কনসেপশান, থিওরিটিক্যালি পসিবল, যেটা পারফেক্টলি রিজিড বডির ঠিক অপোজিট। ক্লিয়ার হলো এটা? হ্যাঁ স্যার। এবারে তুমি যদি আমাকে বলো পারফেক্টলি রিজিড বডির, নিয়ারলি পারফেক্টলি রিজিড বডির এক্সাম্পল ডায়মন্ড বা গ্লাস, আর যদি নিয়ারলি পারফেক্টলি ইলাস্টিক বডির এক্সাম্পল যদি তুমি চাও, তাহলে পরে এর এক্সাম্পল হচ্ছে, এক্সাম্পলটা বলে দিই, এই এক্সাম্পলটা তোমাদের মনে থাকবে না। এ কোয়ার্টজ ফাইবার অ্যান্ড ফসফর ব্রোঞ্জ। এই ফসফর ব্রোঞ্জটা কি? এটা হচ্ছে একটা অ্যালয়। এই অ্যালয়ের মধ্যে কি আছে? এর মধ্যে আছে 4% থেকে 10% টিন, 0.05% থেকে 1% ফসফরাস, বাকিটা ব্রোঞ্জ। এটা হচ্ছে নিয়ারলি পারফেক্টলি ইলাস্টিক বডি ইন নেচার। এটাই বলতে পারো অলমোস্ট নিয়ারলি পারফেক্টলি ইলাস্টিক বডি। তাহলে আমরা রিয়েল লাইফে কি পাবো? পারফেক্টলি রিজিড বডিও পাচ্ছি না, পারফেক্টলি ইলাস্টিক বডিও পাচ্ছি না। তাহলে আমরা ইন রিয়েলিটি বা ইন নেচার কি পাবো? ইন নেচার আমরা যে ধরনের বডিটা পাবো তাকে আমরা বলি সিম্পলি ইনইলাস্টিক বডি। এটা হচ্ছে রিয়েল। এর মানে কি? এর মানে হচ্ছে আচ্ছা, একটা কাজ করো, ইনইলাস্টিক বডিটা বাদ দিয়ে দাও। ইনইলাস্টিক বডিটা বাদ দিয়ে আমরা এটাকে পার্শিয়ালি ইনইলাস্টিক বডি বলি। তার মানে এখানে আমরা বডিটার উপরে ফোর্স অ্যাপ্লাই করব, বডিটা এর অরিজিনাল শেপ সাইজকে রিগেন করবে, কিন্তু কমপ্লিটলি রিগেন করবে না। তার মানে পার্টলি রিগেন করবে, যেটা আমরা রিয়েল লাইফের সমস্ত কেসে দেখতে পাই।
তাহলে এই দুটো কেস পাবে না, সিডি পাবে না, পাবে হচ্ছে এই ইটা। পার্ট, অনেকে দেখা বলে পার্টলি ইনইলাস্টিক বডি, তুমি পার্শিয়ালি ইনইলাস্টিক বডি বলতে পারো, কোনো অসুবিধা নেই, দুটো একই জিনিসকে ডিফাইন করছে। তাহলে এই টার্মিনোলজিগুলো তোমাদের ক্লিয়ার হলো, ইলাস্টিসিটি, প্লাস্টিসিটি, পারফেক্টলি রিজিড বডি, পারফেক্টলি ইলাস্টিক বডি, পার্টলি আচ্ছা কাজ করে এটাকে পার্শিয়ালি না করে না পার্টলি ইলাস্টিক বডি করে দাও, বেটার হবে, পার্টলি ইলাস্টিক বডি। ক্লিয়ার হয়েছে সবার কাছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে আমাদেরকে দেখতে হবে দুটো টার্ম, স্ট্রেস এবং স্ট্রেন, এবং এই কি কি ধরনের স্ট্রেস আছে, কি কি ধরনের স্ট্রেন আছে, এবং এদেরকে কম্বাইন করে আমরা একটা লকে ইউজ করে আলটিমেটলি আমরা কিছু মডিউলাসের ক্যালকুলেশন করব। তিনটে টাইপের মডিউলাস আমরা দেখব এখানে। আমরা যা করব, একটা লেন্থের চেঞ্জের রেসপেক্টে করব, একটা ভলিউমের চেঞ্জের রেসপেক্টে করব, আর আরেকটা শেপের চেঞ্জের রেসপেক্টে করব। এই তিনটে থেকে তিনটে মডিউলাস পাবো। এদের মধ্যে কিছু ইন্টার রিলেশান আছে, সেই রিলেশানের কোনো ডেরিভেশন আমাদের লাগবে না, কিন্তু রিলেশানগুলো আমাদের ওই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। আর যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা মডিউলাসের কিছু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনগুলো আমরা শিখব। একটা গ্রাফ আছে, যে গ্রাফটা তোমাদের এক্সামিনেশানে খুব দেয়, এই গ্রাফটা আমাদের ভালো করে জানতে হবে, আর একটা রেশিও পড়তে হবে, যেটা আমি তোমাদের নেক্সট ক্লাসে ডিসকাস করব। তাহলে আজকে যতটা পর্যন্ত ডিসকাশন হলো সবার ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কেউ কিছু জিজ্ঞাসা করবে? হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বলছিলাম ওই সেই আগের দিন আপনাকে মেসেজ করেছিলাম ওই হিট অ্যান্ড থার্মোমেট্রি সেই কিছু নিউমেরিক্যাল দেওয়ার জন্য। হবে, সব দেবো, সব দেবো, একটু ওয়েট করো, কারণ আমার অনেকগুলো কাজ একসঙ্গে অ্যাসাইনমেন্ট চলছে, সব পেয়ে যাবে। যেরকম তোমাদের নিউমেরিক্যাল প্রবলেম সলভ প্রবলেম আমি আপলোড করে দিয়েছি, ঠিক একই রকমভাবে এগুলো আপলোড করে দেবো, চিন্তা নেই, সব করে দেবো। ঠিক আছে স্যার? ওকে স্যার। ঠিক আছে, চলো তাহলে আজকে আমি ক্লাসটা এখানে শেষ করছি তোমাদের সঙ্গে। স্যার বলছি, হ্যাঁ বলো। স্যার একটু কথা আছে। হ্যাঁ স্যার ওই আপনি বলেছিলেন না ওই দাঁড়াও দাঁড়াও অ্যাসাইনমেন্টটা দাঁড়াও দাঁড়াও বলছিলেন। দাঁড়াও দাঁড়াও